নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নতুন এক গল্প নিয়ে এসেছি। গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত চিঠি। তাহলে চলো শুরু করি গল্পটি। আজই সকালে যে এমন আশ্চর্য ঘটনা ঘটবে, আমি এমন দিনটি যে নির্দিষ্ট ছিল এমন এক আশ্চর্য কাজের জন্য, তা যখন ঘুম ভেঙে উঠেছি তখনও জানি কি। আজই বিশেষ করে বলছি এজন্যে যে আজ আমাদের দিল্লি যাওয়ার দিনটি নির্দিষ্ট ছিল। দিল্লিতে জওহরলালজি পৌরোহিত্য করবেন আমাদের এক সভায়। সমস্ত জগতের বিভিন্ন প্রদেশের সাহিত্যিক নিমন্ত্রিত হয়েছেন। দিল্লির মহাসম্মেলনে আমিও সেখানে যাব। বন্ধুদের সঙ্গে পরামর্শ করে ঠিক করেছি সবাই মিলেমিশে একত্র যাব। মনে খুব উৎসাহ এবং দীপ্ত আনন্দ। এক বন্ধুর চিঠি কাল পেয়েছি, তিনি আমার সঙ্গে যাবেন। স্বস্তি। আমি যেন কলকাতায় গিয়ে ওখানে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যাই। গ্রামেই থাকি। সাহিত্য সৃষ্টির জন্যে আমার প্রয়োজন হলো পল্লী প্রকৃতির শান্ত পরিবেশ, ছায়া ভরা লতা বিতান। সেখান থেকে ভারতবর্ষের মর্মকেন্দ্র দিল্লিতে যাব। পথে পড়বে কাশী, এলাহাবাদ, কানপুর। ভারতবর্ষের ইতিহাসের কত সুপ্রসিদ্ধ কর্মভূমি। ঐতিহাসিক দিগন্তের কত বিচিত্র বিকাশ ঘটেছিল এদের পুণ্যভূমিতে। ভাদ্রের মাঝামাঝি বনে বনে নাটা কাঁটার ফুলের শীষ উঁচু হয়ে আছে। ঘুরঘুর করছে সুবাস শরতের বাতাসে। এবার বর্ষা বেশি, রোজ লেগেই আছে বৃষ্টি। রাস্তাঘাটের কাদা শুকোতে চায় না। ভাবছি এখানে প্রত্যাসন্ন শরতের অপূর্ব শ্যাম শোভা ছেড়ে দিল্লির ঊষর রক্ষ প্রান্তের যাব বটে, কিন্তু কি পাবো সেখানে? জওহরলালের সঙ্গে হয়তো পরিচয় হবে, রাজেন্দ্র প্রসাদের সঙ্গে গল্পগুজব করা যাবে, লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে এক টেবিল চা পানের সৌভাগ্য হয়তো হয়ে যাবে। মনে মনে যে এসব নেই সে কথা অস্বীকার করলেও মিথ্যা কথা বলা বলে। হরিপদ বাণিজ্যে এসে বললে, ভায়া দিল্লি যাচ্ছ নাকি শুনছি? যাব ভাবছি। কবে যাবে? কাল সকালে। তারা খরচপত্র দেবে তো? না। তারা কেন দেবে? বলো কি, সব খরচ তোমাদের করতে হবে? নইলে ভাবছিলাম তোমাদের রিজার্ভ গাড়িতে না হয় যাব তোমাদের সঙ্গে। ভাড়াটা লাগতো না। রিজার্ভ গাড়িতে গেলেও ভাড়া লাগে দাদা। হরিপদ বাণিজ্যে অতি মাত্রায় বিস্মিত হয়ে বললে, কেন? ভাড়া তো তোমাদের জমা দেয়াই আছে তো বটেই, কিন্তু যারা সে ভাড়াটা দিয়েছে তারাই যাবে সে গাড়িতে, তোমাদের নেবে কেন? তুমি যদি নাও ভাড়া দিতেই হবে, বিনা ভাড়ায় যাওয়া চলে না। তবে আর রিজার্ভ মানে কি হলো? হরিপদ বাণিজ্যে অপ্রসন্ন মুখে তামাক খেতে লাগলো। রিজার্ভ গাড়ি সম্বন্ধে তার ধারণা একটু অদ্ভুত রকমের, সন্দেহ নেই। ভাবছি যে ওর ভ্রান্ত ধারণার একটু সংশোধন করে দেওয়া দরকার।
এমন সময় গফুর পিয়ন এসে বললে, বাণিজ্য মশাই বাড়ি আছেন? গফুর পিয়ন বড় ভালো লোক, আমাদের এখানে গফুর অনেক দিন আছে, সকলের সঙ্গেই আত্মীয়তার ওর, বাড়িতে ডেকে ওকে জল খাবার খাওয়ায়। কাঁঠালের সময় কাঁঠাল, আমের সময় আম, তালের বড়ার সময় ঝোলো গুড় আর তালের বড়া। বললাম, গফুর কি পাকিস্তানে চলে যাবে? হ্যাঁ বাবু, আমাকে যশোর বদলি করেছে। সত্যি গফুর? তুমি পাকিস্তানে গেলে আমাদের সকলেরই মনে বড় দুঃখ হবে। গফুর বিনীত হাস্যে বললে, বাবু, আমারও মনটা কি ভালো থাকবে? আপনাদের এখানে যেরকম কাটিয়ে গেলাম, এমন সোনার চোখে আমাকে অপর জায়গা কি দেখবে? সকলেই দেখবে। যে ভালো হয় তাকে সকলেই ভালো বলে, বুঝলে না গফুর? গফুর আমার হাতে একখানা চিঠি দিয়ে বললে, বাবু, আজ মোটে একখানা। গফুর চিঠি দিয়ে চলেই যাচ্ছিল। আমি বললাম, যার আগে একটু দেখা করে জল মুখে দিয়ে যেও। সামান্য একটু মিষ্টি মুখ। গফুর হেসে চলে গেল। তারপর চিঠিখানার দিকে চেয়ে বিস্মিত হলাম। কাঁচা মেয়েলি হাতে লেখায় চিঠিখানা লেখা, পরম রাধ্য শ্রীযুক্ত জগদানন্দ বন্দ্যোপাধ্যায়, শ্রীচরণ কমলেশু। শ্রীচরণ কমলেশু। কে চিঠি লিখেছে? খামখানা এত ময়লা আর পুরনো আর অন্য রকমের? এ আবার কী রকমের খাম? আজকালকার খামের মতো নয়, কোনো ভক্ত পাঠিকার চিঠি নাকি? খুলেই ফেলা যাক। আশ্চর্য, একার চিঠি? চিঠিখানা এই, শ্রীচরণ কমলেশু। শ্রীচরণ কমলেশু? শ্রীচরণের দাসীকে কি একেবারে ভুলিয়া গিয়েছেন? অনেক দিন আপনার শ্রীচরণ দর্শন পাই নাই। আমরা কি অপরাধ করিয়াছি কি জানি? আপনি খড়ি বেড়াতে নারায়ণ মুখুজ্জের ভাইপোর বিয়েতে বরযাত্রী আসিয়াছিলেন, ভরত দাদার মুখে শুনিলাম, কিন্তু এ দাসীকে দর্শন দিতে আসিলেন না কেন? ইহার কারণ কিছু বুঝিলাম না। আপনি রাগ করিলে দাসীর আর কে আছে বলুন? সেই ফুলশয্যার রাতের দিন আমাকে আম খাওয়ানোর জন্যে আপনার কি জেদ? আমি আম খাইনি কেন জানেন? তাহা বলিব? বিয়ের দরুন ভালো ছেলে পরনে ছিল জানো গো মশাই, তাই যদি নষ্ট হয়ে যায় সেজন্য আম খাইনি। অমনি মশাইয়ের রাগ হলো। কি রাগ সারা রাত্রির! জানো, এখন আমার সেসব কথা মনে পড়লে হাসি পায়। না, এসব লিখব না, তুমি আবার রাগ করিবে। এতদিন এখানে আসিলে না কেন? আমার ওপর রাগ করিও না। তুমি এমন নির্দয়, আমার ওপর মায়া হইল না? যাই হোক, তোমার ওপর জোর আছে বলিয়া তাই তোমাকে বারবার জ্বালাতন করিতেছি। মা ও পিসিমা কত দুঃখিত ও চিন্তান্বিত হইয়াছেন, একবার আসিয়া তাহাদের চিন্তা দূর করিবেন। ভাবিয়া দেখুন, কতদিন আপনাকে দেখি নাই। না দেখিয়া আমার মনটার মধ্যে কীরকম হইতেছে। তুমি সেই গান গাহিয়াছিলে, বিভা দিদি গান গাহিয়াছিল, সেই সব কথা মনে পড়ে আর বুক যেন ফাটিয়া যায়। ওগো, তুমি
আমাকে আর দুঃখ দিও না, একবার শ্রীচরণ দেখিতে বড় ইচ্ছা করে। ওগো, তুমি এবার আসিলে আমি কত গান শোনাবো বিবাদিনীর কাছেও। কর কাকাদের বাড়ি সেজ বউয়ের কাছে কত গান শিখিয়াছি, শুনবে তো? এসে হৃদয়ের হাসি অরুণ ধরে, সম্মুখে রাঙামে করে খেলা তরুণী, বেচল নাহি বেলা, সুখ যদি পাও যাও সুখেরই সন্ধানে যাও, কিছু নাহি চাব গো আমি তোমার বিহনে, তোমাতে করিব দাস দীর্ঘ দিবস দীর্ঘ মাস। এইসব গান শিখিয়াছি। তুমি এলে চিলের কোঠায় দুপুরে দুজনে বসিয়া গাহিব শোনাব। রানী দিদি ঠাট্টা করে বলিয়া আমার গান গাহিতে লজ্জা করে। যা হোক, এবার ঠিক গান গাহিয়া শোনাব। আমায় আর কষ্ট দিও না ওগো, এত নিদয় হয়ে দাসীর চরণে ঠেলিও না। আমার প্রণাম নিও, ইতি তোমার শ্রী চরণের দাসী নিরুপমা। তাং 22 ফাল্গুন 1324 সন, কুলবেড়িয়া, জেলা নদিয়া। ভালো বুঝতে পারলাম না, বানান ভুল, ভাষা ভুল, জেদ চিহ্নহীন। এ চিঠিখানা কার? নিরুপমা? কে নিরুপমা? পত্রখানি মনে এক অপূর্ব ভাব এনে দিল। কতদিন আগেকার বিস্মৃত প্রথম যৌবনের সুবাস ভরা দিনগুলির বাতাসে মেশানো ছিল যে পিককুলের রসিকতা, নববসন্তের পত্রশোভা, দায়িত্বহীন জীবনের নিশ্চিত আরাম, মোহমদির দিগন্ত অপরূপ মাধুরী এতকাল পরে আবার ফিরিয়ে আনলো চিঠিখানা। তবুও বুঝতে পারলাম না কার এ চিঠি। গত 24 সালের চিঠি এলো এই 54 সালের ভাদ্র মাসে। আচ্ছা, এও কি সম্ভব? আমার এতকাল আগেকার পরলোকগতা স্ত্রী নিরুপমার চিঠি এলো আজ 30 বছর পরে। এতকাল এ চিঠি কোথায় ছিল? কোন ডাকঘরের কোন আলমারির অন্ধকার কোণে আত্মগোপন করেছিল সুদীর্ঘ 30টি বছর? আমার যৌবন বয়সে চিঠি এলো যখন আজ আমি প্রৌঢ়ত্বে উপনীত। আমার ফুলশয্যার পরে নবপরিণীতা বধূর করুণ আহ্বান লিপিখানি ডাকঘরের কর্মচারীরা এতকাল লুকিয়ে রেখে কি রসিকতা করতে চেয়েছিল আমার সঙ্গে। এই চিঠি আসছিল গত 30 বছর ধরে। কত ঘটনা ঘটে গেল এই 30 বছরে, আমার জীবনের কত উত্থান পতনের ইতিহাসের মধ্যে দিয়ে, কত শোক দুঃখ প্রেম কাহিনীর মধ্যে দিয়ে এই চিঠিখানা আসছিল। 30 বছর পরে এই চিঠি পেয়ে লাভ কি আমার? চমৎকার শরৎ দুপুরটিতে শুধু বাইরের দিকে চেয়ে রইলাম চিঠিখানা হাতে করে। দূর আকাশের কোণে যেন বেলপুকুর গ্রামটিতে আমার প্রথম শ্বশুরবাড়ির চিলেকোঠার ঘরে আমার প্রথম পরিণয়ে নববধূ আজও যেন আমার পত্রের উত্তরে প্রতীক্ষায় বসে আছে। 14 বর্ষীয়া দেশে অবস্থিত সেই সুন্দরী বধূটির মুখ এতকাল একেবারেই মনে ছিল না, আজ হঠাৎ অতি আশ্চর্য রূপে স্পষ্ট হয়ে উঠল।
আমার স্ত্রী ঘরে ঢুকে বললে, পিয়ন এলো দেখলাম, কার চিঠি এলো গো? অমন করে বসে আছো কেন? চমকে উঠে চিঠিখানা ঢাকা দিয়ে বলি, পিয়ন কই, চিঠি আসেনি তো। ও সই দিতে নিয়ে এসেছিল। নিরুপমা মারা গিয়েছে আজ কত বছর? 28-29 বছর খুব হবে। বিয়ের পর কতদিন বেঁচে ছিল বা? বছরখানেক কি 1.5 বছর হবে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আর গল্পটি সত্যি খুবই সুন্দর, আমারও ভালো লেগেছে। আমি পড়ছিলাম, আমারও খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। আর তাহলে এই গল্পটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে একটু উৎসাহ দিও। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। পরের গল্প নিয়ে আবার আসবো। পরের গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি। তাহলে আজকের মতো বিদায়।